দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে, মাস্ক ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই নিউজ 18 বাংলা এই মুহূর্তে একটি ক্যাম্পেইন শুরু করে দিয়েছে, মাস্ক পেহনো ইন্ডিয়া। কিন্তু এই মুহূর্তে আমি স্টুডিওয়ে একা রয়েছি, সেই কারণেই মাস্ক খুলছি। তবে মাস্ক পরা ভীষণ জরুরি, মাস্ক নিয়ে ছেলে খেলা নয়। এবার আমরা ইয়াস সম্পর্কিত সমস্ত আপডেট তুলে ধরবো নিউজ 18 বাংলায়। এই ঘূর্ণিঝড়ের সময় আপনারা ভিতরে ঘরের ভিতরে অবস্থা রাখুন। গত বছরের আতঙ্ক অর্থাৎ আমফানের আতঙ্কই ইয়াস এবার নিয়ে আসছে। বুধবার দুপুরে বালেশ্বর দীঘা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। সোমবার সকাল শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার সেই ঘূর্ণিঝড়ই ভয়ঙ্কর হয়ে ভূখণ্ডে আছড়ে পড়বে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ইয়াস, ধেয়ে আসছে বাংলার দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দীঘার দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড়, কমছে দূরত্ব। বুধবার দুপুরে বালেশ্বর দীঘা উপকূলে আছড়ে পড়বে ইয়াস। এরপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। ক্রস করবে 26শে মে নুন as a very severe cyclonic storm between Paradip and Sagar Island close to Balashora, Odisha. হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 145 থেকে 170 কিলোমিটার। বুধবার আরো শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়, সেদিনই আছড়ে পড়বে ভূখণ্ডে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 155 থেকে 185 কিলোমিটার। বুধে কলকাতায় ঝড়ের বেগ হতে পারে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে 2 to 4 মিটার আর সাউথ 24 পরগনায় 1 to 2 মিটার সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই উপকূল অঞ্চল ও কলকাতায় ঝোড়ো হাওয়া বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 25শে মে মঙ্গলবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 26শে মে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়েও। বৃহস্পতিবার 27শে মে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মালদা, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আয়লার ক্ষেত্রে যেটা হয়েছিল সাউথ টু নর্থ টানা পুরোটা আমাদের রাজ্যের উপর দিয়ে গিয়েছিল। আমফানের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কলকাতার পরে একটুখানি নর্থ 24 পরগনা ক্রস করার পরে বাংলাদেশে চলে গিয়েছিল। ইয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উড়িষ্যা দিয়ে ঢুকবে, এটা হিট করছে উড়িষ্যার বালাসোরে, ফলে কখনোই ওই ইম্প্যাক্ট এটা হবে না। ওয়েস্ট বেঙ্গলের পরে কিছুটা ঝাড়খণ্ড এফেক্টেড হবে। আমফানে ক্ষয়ক্ষতি সামলাতে সময় লেগেছে। ইয়াস মোকাবিলায় এবার আগে ভাগেই তৈরি প্রশাসন। নিউজ 18 বাংলা। ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে, তাই দক্ষিণবঙ্গ জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 1 বছর আগে আমফানের স্মৃতি যেহেতু এখনো টাটকা, তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বেশ কিছু জায়গায় তৎপরতা অতিরিক্ত। ইয়াসের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত থেকেই, এবং তার থেকে বাদ যায়নি হাওড়াও। ইতিমধ্যে হাওড়ার যে 1 নম্বর জেটি, সেটি কিন্তু প্রায় ডুবে গেছে। সেখানে মোটা অঙ্কের পলি সেখানে পড়ে গেছে। ফলে আগামী দিন যখন এই বৃষ্টির প্রকোপ বাড়বে, সে তার পরিমাণ বা এই জলস্তরের পরিমাণ কোথায় দাঁড়াবে এবং এই জেটিগুলির কি অবস্থা থাকবে তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা।
সাতমুখী নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছে। গত বছর আমফানের ঝড়ে এই সাতমুখীর পাড় ভেঙে হরিপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবছরেও সেচ দপ্তরের আধিকারিকরা তারা এই বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে, তবে শেষ করতে পারেনি। এই বাঁধ আবারও ভাঙতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ইউনিট এসে এনডিআরএফ এর 25 জন সদস্যের সেই টিম তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক বাড়ি কোনো ডিজাস্টারের পরে প্রথম যে টিম পুলিশ প্রশাসনের সাথে পাল্লা দিয়ে নামে সেটা হচ্ছে এনডিআরএফ। এবং এবারে যেহেতু কোভিড বিধি চলছে তুমি দেখতে পাচ্ছ মুখে মাস্ক রয়েছে এবং তার উপরে একটা বর্ম তারা পরে আছেন যাতে কোনোভাবে তারা সংক্রমণের শিকার না হন। তার কারণ এনডিআরএফ এর একমাত্র কাজ হচ্ছে লাইফ বাঁচানো এবং সেটা যে পরিস্থিতি হোক না কেন। স্ট্রেচার থাকে, সেই স্ট্রেচার এখানে রাখা হয়েছে। এই সমস্ত যে ট্রাঙ্ক রয়েছে তার ভেতরে রয়েছে গ্যাস কাটার মেশিন রয়েছে, গ্যাস কাটার মেশিন সহ তুমি দেখতে পাচ্ছ এখানে ভাইব্রেটর রয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে যদি যে জলের মাধ্যমে কাউকে যদি রেস্কিউ করতে হয় তার জন্য আলাদা করে টায়ার এখানে রয়েছে। একেবারে অন্ধকার নেমে এসেছে, কাছেই দেখা যাচ্ছে গাড়ি চলছে এবং সেই গাড়ির যে কাঁচ সেখানে দেখা যাচ্ছে একেবারে ঘনভাবে বৃষ্টি নেমেছে, মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি। ওল্ড দীঘার 1 নম্বর ঘাটে যেখানে রয়েছি সেখানে কিন্তু পুলিশের যে নিরাপত্তা সবটাই রয়েছে, অন্যদিকে পুলিশের মাইকিংও চলছে। সব কিছুই কিন্তু একেবারে বলা যায় যে একেবারে এই যে ঝড়ঝঞ্ঝার পরিস্থিতির মধ্যে এই যে ওয়াচ টাওয়ারগুলো এগুলোকেই মূলত ব্যবহার করছে পুলিশ। তার কারণ উঁচুতে দাঁড়িয়ে এখান থেকেই গোটা এলাকা যেমন দেখা যাচ্ছে তেমন কিন্তু তারা এখান থেকে তদারকিও করতে পারছে। এখানে কিন্তু পুলিশ বুথ রয়েছে, তার সঙ্গে এই যে ইয়াস যে কোনো সময় আজড়ে পড়তে পারে সে কারণে কিন্তু সমুদ্রের দিকে দৃষ্টি রাখার জন্য বিশেষ টিম এই ওয়াচ টাওয়ারগুলোতে কিন্তু রাখা হয়েছে। ইতিমধ্যে দীঘাতে এসে পৌঁছেছে ভারতীয় নৌসেনার একটি বিশেষ দল, যে দলে ডাইভিং এর যেমন সদস্যরা রয়েছেন তেমনি ভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যে কোনো ধরনের উদ্ধার কার্য করার জন্য এই দল কাজ করবে। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে দীঘার বিভিন্ন জায়গাতে যারা নৌবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা তাদের সমস্ত জিনিস নিয়ে তারা হাজির। আমাদের মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সময় আপনারা নিজেদের ঘরের ভিতর অবদ্ধ রাখুন। এই যে ইয়াস যে কোনো সময় আজড়ে পড়তে পারে, সাধারণ মানুষ কিন্তু উদ্বিগ্ন রয়েছেন, আতঙ্কে রয়েছেন। সমুদ্র গ্রাস করছে আস্তে আস্তে ফ্রেজারগঞ্জকে। কোনো পরিষ্কার করে কোনো কিছু দেখা যাচ্ছে না, ক্রমাগতই ভারী বৃষ্টি হচ্ছে। যে বাঁধের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধ নির্মাণের কাজ চলছে। যে রিলিফ সেন্টার ইতিমধ্যে খোলা হয়েছে। জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। এই জঙ্গল বারে বারে ঝড় এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। যে রিভার ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। ইয়াস ঘূর্ণিঝড় আসছে তেরেপুরে, তৎপর কলকাতা পুরসভা। আরো জলোচ্ছ্বাস বাদে তারই একটা পূর্বাভাস জানিয়ে দেওয়া হয় আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। আকাশে ঘন কালো মেঘ চারিদিকে ফুঁসতে থাকা জলস্রোতের মাঝেই ইয়াসের আতঙ্ক। প্রহর গুনছে সাগরের ঘোড়া মারা দ্বীপ, আর প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন স্থানীয়রা। দেখুন। এক বছর আগে আমফানে নিঃস্ব হয়েছিলেন, এবার চোখ রাঙাচ্ছে ইয়াস। সাগরের ঘোড়ামারা দ্বীপে এখন আতঙ্কের দিন যাপন। ঝড়ে পূর্বাভাস দিয়ে শুরু হয়েছে বৃষ্টি। ঘোড়ামারার প্রতিটা মুহূর্তে মিশছে সবকিছু নতুন করে হারানোর ভয়ে। 2020-তে যে ঘটনাটা ঘটেছিল সেগুলো হচ্ছে আমরা প্রত্যক্ষদর্শী। সেগুলো দেখে আমাদের মনে একটা আতঙ্ক এসে গেছে, যার জন্য আমরা এই দ্বীপে আমরা থাকতে পারছি না। যে কোনো মধ্যে জলোচ্ছ্বাস হতে ডুবে যেতে পারে। সাগর ব্লকের বিচ্ছিন্ন দ্বীপ এই ঘোড়ামারা। ঝড়ের পরে এইখানে কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করে না। এখানে দুখানা লঞ্চ রাখা হয়েছে। এই যে ঝড়, ইয়াস ঝড় যে আসছে, এই ঝড় আসলে পরে তার আগে এখান থেকে মানুষজনকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই রিস্ক নেব না, এই ভাঙা ঘরে তুমি পড়ে যাচ্ছে, খারাপ হচ্ছে।
যার যেটুকু সম্বল তাই নিয়েই নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলেছেন ঘোড়ামারার মানুষ। প্রায় 1000 মানুষের বাস এই দ্বীপে। তার প্রায় অর্ধেক মানুষকে সরানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। কাদামাখা ফেরিঘাটে ঘরছড়াদের ভিড়। মাইকিং করেছে, যারা যারা যেতে ইচ্ছুক বা ঘর বাড়ি যাদের বা নদী সাইডে যারা তা যাবে। ছেড়ে দিয়ে যাচ্ছি বাড়ি, মানে খুব কষ্ট হচ্ছে। কিন্তু ঝড়ে ঘর ছেড়ে যাবেন কোথায়? এই কোভিড পরিস্থিতিতে কোথায় মিলবে নিরাপদ আশ্রয়? প্রশাসনের উপর ভরসা রেখেই লঞ্চে উঠছেন ঘোড়ামারার অসহায় বাসিন্দারা। সাগর ব্লকে আমরা যাচ্ছি এখন ওখানে কোথায় রাখে আমাদের প্রশাসন দপ্তর, আমরা সেটাই চিন্তা ভাবনা করবেন ওনারা। আমরা এখানে আতঙ্কে আমরা চলে যাচ্ছি। চোখের জল চেপেই ভিটে ছাড়ছেন ঘোড়ামারার বাসিন্দারা। মনে একটাই সংশয়, ফিরে এসে দেখতে পাবেন তো এই ঘর, জমি, বাগান ইয়াস শেষ করে দেবে না তো? ঘোড়ামারা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যে তৈরি 4000 ত্রাণ শিবির। ব্লক স্তর পর্যন্ত এবারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঝড়ের পরে বিদ্যুৎ এবং টেলি যোগাযোগ যাতে স্বাভাবিক করা যায় খুব তাড়াতাড়ি, সেই কারণে বিশেষ দলেরও ব্যবস্থা করা হয়েছে। নবান্ন থেকে আজ এই ঘোষণাগুলি করলেন মুখ্যমন্ত্রী। আজকে বিকেলের মধ্যে যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় বা আপনারা আপনাদের নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে আসুন। রেডিও, টিভি, সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন। 72 ঘন্টা ধরে চলবে এটা সিভিয়ার সাইক্লোন ঝড়। আমফানের স্মৃতি উস্কে ধেয়ে আসছে ইয়াস। প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যে এখনো পর্যন্ত 4000 ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। ব্লক স্তর পর্যন্ত তৈরি কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টা। ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার জন্য 1000 দল তৈরি। টেলি পরিষেবা স্বাভাবিক করতে থাকছে 450টি দল। রাজ্য প্রশাসনের টার্গেট, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে 10 লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া। জেনে শুনে জীবনের ঝুঁকি নেবেন না। 2-3 দিন আপনাদের শেল্টারে থাকতে হতে পারে। ইয়াসে যাতে কোনোভাবেই করোনা যুদ্ধকে ব্যাহত করতে না পারে সেদিকেও বিশেষ নজর রয়েছে রাজ্য প্রশাসনের। হাসপাতাল এবং টিকা কেন্দ্রগুলিতে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। গত বছর আমফানের সময় নবান্নে বসে পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও রাজ্যের প্রশাসনিক দপ্তরে বসেই রাজ্যকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আমরা আমফানের সময় দেখেছিলাম বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দীর্ঘদিন। আর যেসব এলাকায় বিদ্যুতের তার মাটির উপরে, সেখানে এবার আগে থেকেই সতর্ক সিইএসসি। জোর দেওয়া হচ্ছে পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার। আমফান, এই সুপার সাইক্লোনের তাণ্ডবে কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। কোথাও 3 দিন, কোথাও টানা 4 দিন আলো ছিল না। এবার যাতে সেরকম না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে সিইএসসি। যেসব এলাকায় বিদ্যুতের তার মাটির উপরে, সেখানে এবার আগে থেকেই সতর্ক সিইএসসি। এই সব জায়গাগুলিতে আমফানের সময় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি হয়। এবার এই এলাকাগুলিতে পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে সিইএসসি। কলকাতার বিভিন্ন এলাকায় অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে। হাসপাতাল ও টিকা কেন্দ্রের জন্য বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। গতবারের তুলনায় আমরা বলতে পারি যে আমরা দ্বিগুণের বেশি প্রিপেয়ার্ড। সব লেভেলে সব এজেন্সির সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেশন, এবারে অনেক প্রিপেয়ার্ড সবাই। বড় ধরনের জিনিস হলেও আমরা কুইকলি ফাস্টার অ্যাকশন নিতে পারি এবং রেস্টোরেশনের কাজটা করতে পারি। আমফান থেকে শিক্ষা নিয়ে এবার ঝড়ের সময় কলকাতার অ্যাডেড এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সিইএসসি। ঝড় আছড়ে পড়ার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে যাদবপুর, সন্তোষপুর, বেহালা সহ অ্যাডেড এলাকাগুলিতে। ইয়াসের জন্য জরুরি ভিত্তিতে একাধিক হেল্পলাইনও চালু করেছে সিইএসসি। হেল্পলাইন নাম্বারগুলি হল 3501-1912, 4403-1912, 1912-1860-500-1912। সিইএসসির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারেও। নাম্বারটি হল
7439001912। সিএসসি কর্তৃপক্ষের দাবি, এবার পরিস্থিতি মোকাবিলায় তাদের 2500 কর্মী প্রস্তুত। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে অর্পিতা হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। ঘূর্ণিঝড়ের সময় আপনারা নিজেদের ঘরের মধ্যে অবস্থা রাখুন। একদিকে ইয়াসের জেরে টানা বৃষ্টি হচ্ছে, অন্যদিকে জোয়ার। দুই মিলে ফুঁসছে ফ্রেজারগঞ্জের উপকূলবর্তী এলাকার জলস্তর। রাতে সেখান থেকেই প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখুন। জোয়ার এই সময় পড়ছে, আর যতই জোয়ার বাড়ছে তত কিন্তু জলের উচ্চতাও বাড়ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্রেজারগঞ্জে, একেবারে কোস্টাল অর্থাৎ সি বিচে দাঁড়িয়ে রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখান পর্যন্ত চলে আসছে জোয়ার, এবং জোয়ারের জল আস্তে আস্তে অনেকটা উপরের দিকে আসছে। অর্থাৎ অনেকেই ধারণা করছেন ভরা কোটাল বুধবার সকালবেলা ইয়াস যখন ল্যান্ডফল করবে, তারপর এই ঢেউ এবং এই জলোচ্ছ্বাস কোথায় গিয়ে পৌঁছবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এখানে বাস রোড সব থেকে বেশি হলে আরো 1.5 থেকে 2 ফুট উঁচু, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পর্যন্ত এই মুহূর্তে জল চলে আসছে। তাহলে একটা বিপদের সংকেত লক্ষ্য করছে স্থানীয় মানুষজন। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাত্রা, নিউজ 18 বাংলা, ফ্রেজারগঞ্জ।